ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। আজকে আমরা ইকোনমিক্স নিয়ে অনলাইন ক্লাসে রয়েছি। ম্যাম রিয়া ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। ম্যাম, নতুন করে স্বাগত। আমরা যেখানে ছিলাম, আমরা যদি সরাসরি ক্লাসে চলে যাই। একদমই। তো আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছিলাম খানিকক্ষণ আগে, সেটা হচ্ছে যে টোটাল কস্ট কার্ভের ফিচার্স কীরকম হয়, টোটাল ভেরিয়েবল কস্ট কার্ভের ফিচার্স কীরকম হয় এবং টোটাল ফিক্সড কস্ট কার্ভের ফিচার্স কীরকম হয়, কীরকমভাবে কোয়েশ্চেনগুলো সেট করা হয় সেটা তো আমি অলরেডি তোমাদের বলে দিলাম যে এদের ফিচার্সগুলো নিয়ে কোয়েশ্চেন আসে, এবং যদি একটু ইনটিউটিভ কোয়েশ্চেন আসে যে কেন আমরা টোটাল কস্ট কার্ভটাকে অরিজিন থেকে স্টার্ট করি না, সেই ব্যাপারটাও আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে। তো এই পিকচারটাকে একটুখানি মনে রাখবে, তাহলেই আশা করি যেখান থেকে কোয়েশ্চেন এলে আনসার করতে পারবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাভারেজ কস্টটাকে ডিরাইভ করব। তো অ্যাভারেজ কস্টটাকে ডিরাইভ করার প্রসঙ্গে যেটা করতে হবে সেটা কিন্তু আমরা মাদার ইকুয়েশন হিসাবে কিন্তু আগের ইকুয়েশনটাকেই নেব। তার মানে টোটাল কস্ট ইকুয়ালস টু টোটাল ফিক্সড কস্ট অ্যান্ড টোটাল ভ্যারিয়েবল কস্ট। এবার দেখো, আমরা যদি বোথ সাইডে কিউ দিয়ে ডিভাইড করে দিই এই ইকুয়েশনটার, তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি। তো তাহলে টিসি ডিভাইডেড বাই কিউ, এটা নাথিং বাট এসি, অ্যান্ড টিএফসি ডিভাইডেড বাই কিউ অ্যান্ড টিভিসি ডিভাইডেড বাই কিউ। তো আমরা এটা লিখতেই পারি তো যে এএফসি প্লাস এভিসি। তার মানে এসি, এই যে অ্যাভারেজ কস্ট, এটাকে আমরা দুটো পার্টে ডিকম্পোজ করতে পারি, অ্যাভারেজ ফিক্সড কস্ট অ্যান্ড অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। ওকে, তো যখনই তোমাকে কোয়েশ্চেন করা হবে যে অ্যাভারেজ কস্ট কার্ভটা আমরা কোথা থেকে ডিরাইভ করে, ডেফিনেটলি বলবে টোটাল কস্ট থেকে করি, এবং কিভাবে টোটাল কস্টের যে কম্পোনেন্টসগুলো আছে সেখান থেকে অ্যাভারেজ কস্টের রেসপেক্টিভ কম্পোনেন্টসগুলো আমরা পেয়ে থাকি, সেটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে জিনিসটাকে নিয়ে আমরা ইলাস্ট্রেট করব সেটা হচ্ছে এই এসি, এভিসি অ্যান্ড এএফসি, এই সমস্ত কনসেপ্টগুলো এবং এদের কার্ভেচার কি হবে সেটা নিয়ে একটু অ্যানালিসিস করা হবে। তো প্রথমেই বলা হোক অ্যাভারেজ ফিক্সড কস্ট। আচ্ছা, অ্যাভারেজ ফিক্সড কস্টটা আমরা কি করে পেলাম? দেখো, টোটাল ফিক্সড কস্টকে যদি আউটপুট দিয়ে আমরা ডিভাইড করি, তাহলে যেটা আমরা ডিরাইভ করতে পারি, যে ফর্মুলাটা ডিরাইভ করা হয় সেটাকে বলা হয় অ্যাভারেজ ফিক্সড কস্ট। আচ্ছা, এটা আমরা দেখলাম যে শর্ট রানে কিন্তু টোটাল ফিক্সড কস্টটা আমাদের কি থাকে, একদমই ফিক্স থাকে। তাহলে একটা ফিক্সড পার্ট রয়েছে এবং সেটাকে আমরা আউটপুট দিয়ে ডিভাইড করেছি, তাহলে এইটাকে আমরা বলতে পারছি অ্যাভারেজ ফিক্সড কস্ট। তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্টটা টিএফসি বাই কিউ বলতে পারি, এফসি বার বাই কিউ এভাবেও ডিপিক্ট করতে পারি। টিএফসি ইকুয়ালস টু এফসি বার কেন বলতে পারি? কারণ এখানে ফিক্সড কস্টটা একদমই ফিক্সড রয়েছে। বার বিষয়টা সবসময় বোঝায় যে ফিক্সড ব্যাপারটাকে ডিপিক্ট করে। তাহলে এরকমভাবেও যদি কখনো ইকুয়েশন সেট করা থাকে, তো এটা দেখে মানে মনে করার কোনো কারণ নেই যে টিএফসি ইকুয়ালস টু এফসি বার হয় কি না। তো ডেফিনেটলি মনে রাখবে টিএফসি ইকুয়ালস টু এফসি বার হয়, কারণ এটা ফিক্সড পার্টকে ডিপিক্ট করে থাকে। এবার এই যে অ্যাভারেজ ফিক্সড কস্ট, এই কার্ভটার ফিচার্স কেমন হবে? আচ্ছা, ফিচার্স সম্পর্কে যেটা বলার, আমরা যদি ভার্টিক্যাল অ্যাক্সিসে এএফসি মেজার করি এবং হরাইজন্টাল অ্যাক্সিসে আউটপুট মেজার করি, সবসময় মনে রাখবে এএফসি কার্ভটা হবে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা শেপ। ওকে, যেটাকে বাংলায় বলা হয় আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। ওকে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা শেপ। প্রশ্ন হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা শেপ এটা কি কখনো হরাইজন্টাল অ্যাক্সিসকে টাচ করে যাবে না? সবসময় মনে রাখবে এটা হরাইজন্টাল অ্যাক্সিসকে টাচ করবে না, কারণ যদি হরাইজন্টাল অ্যাক্সিসকে টাচ করতে হয় তাহলে বেসিক্যালি যেটা হতে হয়, এএফসিটাকে জিরো হতে হয়। এএফসিটা জিরো হওয়া মানে ডেফিনেটলি আমার নিউমারেটারে কাকে পেয়েছি, টিএফসি, টিএফসিটাকে জিরো হওয়া। যদি এএফসিটাকে জিরো হতে হয় তাহলে টিএফসিটাকে জিরো হতে হয়। কিন্তু আমরা তো সবসময় বলেছি যে ডেফিনেটলি শর্ট রানে টোটাল ফিক্সড কস্টটা সবসময় ফিক্সই থাকে, তো সেটা তো জিরো নয়। তাহলে ডেফিনেটলি এএফসিটা কখনোই জিরো হতে পারে না। এটা যত আউটপুটের ভলিউম বাড়বে, এএফসির ভলিউমটা কমতে পারে, কারণ কমবে ডেফিনেটলি। কারণ দেখো, ওপরে যে নিউমারেটার সেটা হচ্ছে এফসি বার, তাহলে এটা তো কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্টকে যদি ডিনোমিনেটারে আউটপুটের ভলিউমটা প্রথমে 1, তারপর 2, তারপর 3, যত তুমি ইনক্রিজ করছো, তো ডিনোমিনেটারটা তো হাই হচ্ছে, তো ডেফিনেটলি রেশিওটা তো কমবে। তাহলে এএফসিটা কমতে থাকবে, কিন্তু এটা কখনোই হরাইজন্টাল অ্যাক্সিসকে টাচ করবে না, কারণ যদি টাচ করতে হয় তাহলে টিএফসিটাকে জিরো হতে হয়, এবং আমরা সব সময় মনে করি যে টিএফসিটা নট ইকুয়াল টু জিরো। তাহলে ডেফিনেটলি আমরা বলবো না এটা কখনো এই যে এফসি কার্ভটা হরাইজন্টাল অ্যাক্সিসকে টাচ করবে। মনে রাখবে এটা শেপটা সবসময় হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা শেপ। নেক্সট আমরা যে কার্ভটাকে নিয়ে অ্যানালিসিস করব সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টটা আমরা কি করে পাই?
টোটাল ভ্যারিয়েবল কস্টকে যদি আউটপুট দিয়ে ডিভাইড করি তাহলেই বেসিক্যালি আমরা অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টটাকে ডিরাইভ করে থাকি। এবার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটাকে যদি আমরা ড্র করি, যদি আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এবং হরাইজন্টাল অ্যাক্সিসে আউটপুটটাকে মেজার করি, তো ডেফিনেটলি মনে রাখবে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট একটা ইউ শেপড কার্ভ হবে। তো এটাও এক্সামে কোয়েশ্চেন দেয় যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভের শেপটা কীরকম হবে, সবসময় বলবে ইউ শেপড। তো ডেফিনেটলি আউটপুটের ভলিউম যত তুমি ইনক্রিজ করছো, কস্টটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা কমছে, কমতে কমতে এই জায়গাটাতে এসে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টটা মিনিমাম হচ্ছে। এরপরে যদি তুমি আউটপুটের ভলিউমটাকে আবার ইনক্রিজ করতে থাকো তাহলে আমি দেখব যে কস্টটা কিন্তু ক্রমাগত বাড়ছে। বুঝতে পেরেছো? তাহলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভের শেপটা সবসময় ইউ শেপড হয় এবং ডেফিনেটলি অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের কার্ভের শেপটাও কিন্তু ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন দিয়ে ভীষণভাবেই মনিটর্ড হয়, কারণ আমরা শর্ট রান নিয়ে অ্যানালিসিস করছি এবং আগের দিনের ক্লাসে এটা বলা হয়েছিল যে শর্ট রান প্রোডাকশন ফাংশনে আমরা ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শনে এফেক্টিভনেসটা খুব হাই এক্সটেন্টে দেখি। তো যদি কখনো কোয়েশ্চেন করা হয় যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভের শেপটার ব্যাকগ্রাউন্ডে কোন লটা এফেক্টিভ, সবসময় বলবে ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন, কারণ অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা একটা শর্ট রান কস্টের কনসেপ্ট এবং ডেফিনেটলি সেটা আমরা শর্ট রান প্রোডাকশন ফাংশন থেকে ডিরাইভ করছি এবং শর্ট রান প্রোডাকশন ফাংশনের সাথে ইন্টার রিলেটেড যেটা ল সেটা হচ্ছে ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। তো ডেফিনেটলি এটা শেপটা মনিটর করে থাকে ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। তো এটাই হলো আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভের শেপ। এবার প্রশ্ন হচ্ছে এসি কার্ভটা তাহলে কেমন দেখতে হবে। এসি কার্ভটা বেসিক্যালি আমরা কি পেয়েছি, এএফসি প্লাস এভিসি। ওকে, তো যখনই আমরা এসি কার্ভটা ড্র করব তো আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে ডেফিনেটলি এসি, এএফসি, এভিসি এগুলোকে সব মেজার করব এবং হরাইজন্টাল অ্যাক্সিসে আউটপুটটাকে মেজার করব। তো দেখো আমরা কি পড়লাম যে অ্যাভারেজ ফিক্সড কস্টটা সবসময় একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা শেপ নেবে। ওকে, আচ্ছা অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টটা একটা ইউ শেপড কার্ভ, এটা আমরা দেখেছি। এটা মনে করো অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের এটা মিনিমাম পয়েন্ট, এভিসি মিনি। তো এসি কার্ভটা কি হবে? তো ডেফিনেটলি এসি কার্ভটা তো এই দুটো কার্ভেরই অ্যাডিশন করে তবেই তো এসি কার্ভটা হবে। তো এসি কার্ভটা ডেফিনেটলি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভের তলায় থাকবে না, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভের ওপরে থাকবে। যেভাবে আমরা বলেছিলাম যে টিসি কার্ভটা টিভিসি কার্ভের ওপরে থাকবে, একই রকমভাবে এসি কার্ভটাও এভিসি কার্ভটার উপরে থাকবে, কিন্তু এটার লোকেশনটা একটু দেখতে হবে। তো এসি কার্ভের মিনিমাম পয়েন্টটা সবসময় মনে রাখবে এভিসির মিনিমাম পয়েন্টের রাইটে হবে। তো এসি কার্ভটা এইরকম দেখতে হবে এবং এসি কার্ভের মিনিমাম পয়েন্টটা সব সময় এভিসি কার্ভে রাইটে থাকবে। তো এ প্রসঙ্গে যেটা বলার বিষয় যে কেন ঠিক এভিসি কার্ভের ওপরেই এসি কার্ভের মিনিমাম পয়েন্টটা হলো না। মনে রাখবে এসি কার্ভের মধ্যে আমরা কি করেছি, দুটো কস্টকে সামারাইজ করেছি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট অ্যান্ড অ্যাভারেজ ফিক্সড কস্ট। তার মানে মনে করো এই একটা আউটপুটের কোয়ান্টিটি আমি নিলাম, তাহলে এই আউটপুট কোয়ান্টিটিতে আমার অ্যাভারেজ কস্ট কতটা, এই ভলিউমে অ্যাভারেজ কস্ট। আচ্ছা এই অ্যাভারেজ কস্টের মধ্যে ডেফিনেটলি আমার কি আছে, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টও রয়েছে এবং ডেফিনেটলি অ্যাভারেজ ফিক্সড কস্ট পার্টও রয়েছে। তাহলে এই দুটোকে অ্যাড করে নিয়ে এই ভলিউমটা হলো আমাদের অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট আর এই ভলিউমটা হলো আমাদের অ্যাভারেজ ফিক্সড কস্ট। তাহলে এই দুটোকে অ্যাড করে নিয়ে এসিটা হয়ে থাকে। এবার মনে রাখবে যখন প্রাইমারিলি আমরা মনে করো একদম প্রাইমারিলি আমরা ইনিশিয়াল আউটপুট থেকে স্টার্ট করছি, তো ডেফিনেটলি দেখছি এভিসিও ড্রপ ডাউন করছে, এসিও ড্রপ ডাউন করছে, মানে এভিসিও ড্রপ ডাউন করছে, এএফসিও ড্রপ ডাউন করছে, অ্যাজ এ হোল এসিও ড্রপ ডাউন করবে, কারণ এসি কার্ভটা তো দুটো কার্ভের কম্পোজিশনসটা নিয়ে হচ্ছে। তো প্রাইমারিলি যখন আমরা দেখছি এএফসিও ড্রপ ডাউন করছে, এভিসিও ড্রপ ডাউন করছে, তো এই দুটো সামেশন করে এসি হয়তো এসিটাও ড্রপ ডাউন করবে। এরপরে দেখো এই পয়েন্টে এসে আমি দেখছি যে এএফসিটা কিন্তু মিনিমাম হয়েছে এবং এই পয়েন্টে ডেফিনেটলি এএফসিটা এই জায়গাতে রয়েছে। তো এরপরও এতটুকু স্ট্রেচে আমি দেখছি যে এসি কার্ভটাও কিন্তু তখনও মিনিমাম পয়েন্টে এসে পৌঁছায়নি। কেন মিনিমাম পয়েন্টে এসে পৌঁছায়নি? তার কারণ হচ্ছে দেখো এই পয়েন্টে যদিও আমরা বলছি যে এভিসিটা মিনিমাম হয়েছে এবং এরপর থেকে এভিসিটা ইনক্রিজ হতে শুরু করছে, কিন্তু এই ফেজে এর ইনক্রিজ করার যেটা রেট, এএফসি ডিক্রিজ করার রেটটা তার চেয়ে অনেক বেশি হাই। তো অ্যাজ এ হোল দুটোকে সাইমালটেনিয়াসলি তো আমরা অ্যাকুমুলেট করেই এসিটা করছি, তাহলে এটা এভিসি যে রেটে ইনক্রিজ করছে, এএফসি যদি তার চেয়ে বেশি রেটে ডিক্রিজ করে তো সেটাকে পুল করে নিচ্ছে এসিকে, তো সেই জন্য এসি কার্ভটা তখনও
ড্রপ ডাউন করছে। এই পয়েন্টে এসে আমরা দেখলাম এসি কার্ভটা একদম মিনিমাম পয়েন্টে এসে পৌঁছেছে। তো এরপরে যদি আমরা আরেকটু আউটপুট এক্সপ্যান্ড করি তাহলে আমরা দেখব যে এসি কার্ভটা কিন্তু আপওয়ার্ড স্লোপিংয়ে যাচ্ছে, কারণ তখন আমরা দেখছি এভিসিটা খুব হাই রেটে ইনক্রিজ করতে শুরু করেছে। এএফসি তো ইনক্রিজ করার কোনো গল্প নেই, সেটা আউটপুট যত বাড়বে তত কমতেই থাকবে, কিন্তু এর ডিক্রিজ করার রেটের তুলনায় এভিসির ইনক্রিজ করার রেটটা অনেক হাই। অ্যাজ এ হোল এসিটাকে পুল করে নিচ্ছে এবং সেই জন্য এসি কার্ভটা আপওয়ার্ড দিকে মুভ করছে। তো এতগুলো কথা বলার একটাই জায়গা যে সবসময় মনে রাখবে যে এসির মিনিমাম পয়েন্টটা এভিসির রাইটে থাকবে, কখনোই লেফটে থাকবে না বা ভার্টিক্যালি প্লেসড হয় না। ওকে, তো সেই জন্যে এই জায়গাটা থেকে টেকনিক্যালি কোয়েশ্চেন করা হয় যে এসির মিনিমাম পয়েন্টে এভিসির রাইটে থাকে কি লেফটে থাকে কি একদম ভার্টিক্যাল থাকে কি মার্জ করে যায়। তো সবসময় মনে রাখবে যে এটা এসির মিনিমাম পয়েন্টে এভিসির রাইটে থাকবে। তো এইভাবে আমরা কার্ভগুলোর ফিচার সম্পর্কে একটু আলাপ আলোচনা করলাম এবং দেখলাম যে কিভাবে প্রত্যেকটা কার্ভে ডিফারেন্ট ফিচার্স হয়। তো টেকনিক্যালি যদি তোমাকে প্রশ্ন করা হয় এএফসি কার্ভে কীরকম দেখতে হয় বা এর ফিচার্স কীরকম হয়, বলবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবিসি কার্ভ ইউ শেপড, এসি কার্ভও কিন্তু ইউ শেপড। তো এগুলো এভিসি এবং এসি এগুলো একদম স্ট্যান্ডার্ড ইউ শেপড কার্ভ হবে, ওয়্যারাস এএফসি কার্ভটা একটা এক্সেপশন, যেটাকে আমরা বলছি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। নেক্সট আমরা যে পয়েন্টটাতে মুভ করব সেটা হচ্ছে এমসি। এমসি বিষয় সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। বুঝেছো? তো মার্জিনাল কস্ট বলতে এটাই বোঝায় যে অ্যাডিশনাল 1 ইউনিট আউটপুট এক্সপ্যান্ড করার জন্য আমার কস্ট কতটা বেড়েছে। তো সেটাকে আমরা কিভাবে সিম্বলাইজ করতে পারি? ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ এই হিসাবেও সিম্বলাইজ করতে পারি, আবার ডেল্টা টিভিসি বাই ডেল্টা কিউ এই হিসাবেও সিম্বলাইজ করতে পারি। তার মানে ডেল্টা তো একটা খুব নেগলিজেবল অ্যামাউন্ট অফ চেঞ্জ। তো এই ডেল্টা অ্যামাউন্ট অফ আউটপুটটা ইনক্রিজ করার জন্য টোটাল কস্টের কী ইনক্রিমেন্ট হয়েছে সেটাকে আমরা মার্জিনাল কস্ট বলতে পারি, বা ডেল্টা অ্যামাউন্ট আউটপুট ইনক্রিজ করার জন্য টোটাল ভ্যারিয়েবল কস্টের কি ইনক্রিমেন্ট করেছে সেটাকেও আমরা মার্জিনাল কস্ট হিসেবে সিম্বলাইজ করতে পারি। মনে রাখবে এই মার্জিনাল কস্ট কার্ভটাও কিন্তু একটা ইউ শেপড কার্ভ হয়। তো আমরা যদি ভার্টিক্যাল অ্যাক্সিসে মার্জিনাল কস্ট এবং হরাইজন্টাল অ্যাক্সিসে যদি আউটপুটটা মেজার করি, মনে রাখবে মার্জিনাল কস্ট কার্ভটাও কিন্তু একটা ইউ শেপড কার্ভ হয়। এটাও যত এই পয়েন্টে এসে এমসি মিনিমাম হবে এবং যত আমরা আউটপুটের এক্সপ্যান্ড করছি তত আমরা দেখছি কস্টটা কমছে, কস্টটা কমতে কমতে এই পয়েন্টে একদম মিনিমাম হচ্ছে, তারপরে আবার কস্টটা ইনক্রিজ করতে শুরু করছে। এগুলো সবটাই আমরা শর্ট রান রেসপেক্টেই বলছি, সেই জন্য এটা শেপটা ইউ শেপড হয়ে যাচ্ছে এবং এটা শেপটার ব্যাকগ্রাউন্ডে যে লটা এফেক্টিভ সেটা তো তোমাদের আমি বললামই। তো এরপরে যে কথাটা বলার সেটা হচ্ছে যে এই এমসি কার্ভটা কিন্তু সবসময় এভিসি এবং এসির মিনিমাম পয়েন্টের মধ্যে দিয়ে পাস করবে। তো আমরা দেখে নিই পিকচারটা কেমন হবে। আমরা যদি ভার্টিক্যাল অ্যাক্সিসে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট, এসি, এমসি এগুলোকে মেজার করি তাহলে দেখো বেসিক্যালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে এএফসি কার্ভটা তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আচ্ছা, এভিসি কার্ভটা এরকম ইউ শেপড কার্ভ। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে এভিসি মিনিমাম এবং আমরা আরও দেখলাম যে এসির মিনিমাম পয়েন্টটা এভিসির রাইটে থাকবে। তো এই পয়েন্টটা হচ্ছে এসি মিনিমাম। তো এমসি কার্ভটা বেসিক্যালি এদের এই মিনিমাম পয়েন্টগুলো দিয়ে পাস করবে, এখানে এসে এমসি মিনিমাম হয়। সো টেকনিক্যালি যেটা মনে রাখবে যে এসির মিনিমাম পয়েন্টটা এক্সট্রিম রাইটে থাকে, তার আগে থাকবে এভিসির মিনিমাম পয়েন্ট, তার আগে থাকবে এমসির মিনিমাম পয়েন্ট। তার মানে টেকনিক্যালি বলতে পারি যে এমসির মিনিমাম পয়েন্টের রাইটে থাকবে এভিসির মিনিমাম পয়েন্ট এবং এভিসির মিনিমাম পয়েন্টের রাইটে থাকবে এসির মিনিমাম পয়েন্ট। তাহলে এই হিসাবে ব্যাপারটা একটুখানি মনে রাখতে পারো যে কোন পয়েন্টটা কার লেফটে থাকবে বা রাইটে থাকবে। তো সেটা ডিজাইনটা সবসময় হবে যে একদম এক্সট্রিম রাইট যদি কোনো মিনিমাম পয়েন্ট থাকে তাহলে সেটা এসির মিনিমাম পয়েন্ট হবে, আর এক্সট্রিম লেফট হলেই সেটা এমসির মিনিমাম পয়েন্ট হবে। তো এই জায়গা থেকে টেকনিক্যালি কার্ভগুলোর ফিচার্স নিয়ে কোয়েশ্চেন আসে, কোন কার্ভের কীরকম
কি শেপ হবে, আর কার মিনিমাম পয়েন্টের মধ্যে দিয়ে এমসি কার্ভটা পাস অন করতে পারি। তোমাকে যদি বলা হয় এএফসির মিনিমাম পয়েন্ট দিয়ে এমসি কার্ভ পাস করে, তো কখনোই মনে রাখবে যে এটা একটা রাইট স্টেটমেন্ট নয়, এটা রং স্টেটমেন্ট, কারণ এএফসির কোনো মিনিমাম পয়েন্ট বলে কিছু হয় না, এটার কার্ভেচারটাই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো ডেফিনেটলি এমসিটা সবসময় এবিসি এবং এসির মিনিমাম পয়েন্টের মধ্যে দিয়েই পাস করবে। সো দেখো এরকমভাবে আমরা প্রত্যেকটা শর্ট রানের কস্টের কম্পোনেন্টগুলোকে নিয়ে ইন ডিটেলে আলাপ আলোচনা করলাম। তো এরপরে যে একটা ক্যাচি কোয়েশ্চেন বিভিন্ন রকমভাবে আমরা এক্সামগুলোতে দেখে থাকি, সেটা সিজিএল বলো এমটিএস বলো, তো এদের রিলেশনশিপ নিয়ে, মানে আমরা তো এর আগে পর্যন্ত কার্ভগুলোর ফিচার্স নিয়ে পড়লাম যে এসির কীরকম ফিচার্স হয়, এভিসি, এএফসি, এমসি, এবং তারা কিভাবে লোকেটেড হয় এই বিষয়গুলো দেখেছি, কিন্তু এদের মধ্যে রিলেশনশিপগুলো আলাদা করে কিছু পড়িনি। তো খুব ক্যাচি একটা রিলেশনশিপ যেটা এক্সামে প্লট করা হয়ে থাকে, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন এসি অ্যান্ড এমসি। তো এসি এমসির মধ্যে রিলেশনশিপটা কীরকম হয়ে থাকে, তো কিভাবে রিলেশনশিপটাকে আমরা দেখতে পারি দেখো। তো আমরা কিভাবে রিলেশনশিপটা দেখতে পারি দেখো, মনে করো আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে এসি এমসি মেজার করছি এবং হরাইজন্টাল অ্যাক্সিসে আউটপুট মেজার করছি। তো এসি কার্ভটা কেমন হয় দেখো, ইউ শেপড, আমরা আগেই বলেছি। এই জায়গাটা আমরা এসি মিনিমাম বলে থাকি। আর এমসি কার্ভটা কি হয়, এসির মিনিমাম পয়েন্টের মধ্যে দিয়ে পাস হয়। ভালো কথা, এই পয়েন্টটা আমরা পড়েছি এমসি মিনিমাম। আচ্ছা দেখো এটা দেখে এবার দেখো কীরকমভাবে কোয়েশ্চেন সেট করা হয়ে থাকে। আগে আমরা অবজারভেশনসগুলো দেখি। ওকে, অবজারভেশনস কী কী আছে দেখো। অবজারভেশনসে ফার্স্ট অবজারভেশনস দেখো, এসি গ্রেটার দ্যান এমসি। তাহলে এসি এমসির চেয়ে বড় কোন জায়গাটা হতে পারে, ডেফিনেটলি এই পোর্শনটা, কারণ আমি ভার্টিক্যাল অ্যাক্সিসে মেজার করেছি এসি অ্যান্ড এমসি, তাহলে ডেফিনেটলি এই আউটপুটে একটা রেসপেক্টে যদি আমি অ্যানালাইজ করি, তো দেখো এসিটা অনেক ওপরে, এমসিটা অনেক ডাউন। তাহলে ডেফিনেটলি এসি গ্রেটার দ্যান এমসি বললে এই পোর্শনটাকে বোঝাবে, এই পোর্শনে এন্টায়ার আউটপুট রেঞ্জের জন্য আমরা দেখছি এসি গ্রেটার দ্যান এমসি। সেটা হলে কি হয়, ডেফিনেটলি এসিটা কি হচ্ছে, ফল করছে। ভালো কথা, কারণ দেখো এসি ফলই করছে। যদি এসি গ্রেটার দ্যান এমসি হয় তাহলে এসিটা ফল করে। সেকেন্ড দেখো কি আছে, এসি ইকুয়ালস টু এমসি কোন পয়েন্টে হতে পারে, যেখানে ইন্টারসেক্টিং পয়েন্ট, যেখানে একটা কার্ভ আর একটা কার্ভকে ইন্টারসেক্ট করে, আমরা জানি ভ্যালুগুলো সেম হয়, তাহলে ডেফিনেটলি এক্ষেত্রে আমরা কি ফিচার্স পেলাম, এসির মিনিমাম হয়। থার্ড পয়েন্ট দেখো, এসি লেস দ্যান এমসি, তাহলে ডেফিনেটলি এমসি কার্ভটা উপরে চলে যাবে অ্যান্ড এসি কার্ভটা ডাউনে থাকবে। তো সেটা কোন জায়গাটা, ডেফিনেটলি এই পোর্শনটুকু। তাহলে এই পোর্শনে আমরা কি পাচ্ছি, এসিটা বাড়ছে না কমছে, এসিটা বাড়ছে, ইনক্রিজ করছে, তাই না, সেই জন্য এসিটা ইনক্রিজ করছে। তো দেখো এইভাবে আমরা এসি এমসি রিলেশনশিপটা দেখলাম। এক্সামে কীভাবে কোয়েশ্চেন প্লট করা হয়, যদি তোমাকে কোয়েশ্চেন দেওয়া হলো যে এসি গ্রেটার দ্যান এমসি, ইট ইমপ্লাইজ এসি ডিক্রিজেস, এসি রিচেস ইটস মিনিমাম, এসি ইনক্রিজেস নান অফ দ্য অ্যাবাভ, অল অফ দ্য অ্যাবাভ। তো ডেফিনেটলি এই ধরনের কোয়েশ্চেন আনসার করার জন্য টেকনিক্যালি পিকচারটাকে একটু ড্র করে নেবে। পিকচারটা ড্র করলে রেডিলি আনসারটা করতে পারবে, একদমই মুখস্থ করতে যাবে না। মুখস্থ করলে এটা ওটা অন্যটার ঘাড়ে চেপে যাবে, মানে সেটা একটা কামব্রাসাম সিচুয়েশন হবে। একদমই করো না, মুখস্থ করার কোনো জায়গা নেই, একদমই করো না। এবং খুব সহজ একটা কার্ভ, এরকম একটা দুটো ইউ শেপ কার্ভ আঁকার মধ্যে কোনো কঠিন কিছু বিষয় নেই, এবং সেটা করলে রেডিলি তুমি এটা আনসার করতে পারো। একদম ম্যাম, আমরা ক্লাসে থাকবো, আবার একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতির সময় হয়ে গেছে। ফিরে আসছি বিরতির পর ইকোনমিক্স ক্লাসে, সঙ্গে থাকুন।